কিছুই ছিল আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন বা স্ট্রেট লাইন মোশন ছিল। এরপর আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সার্কুলার মোশন, বৃত্তীয় গতি। এখন দেখো, বৃত্তীয় গতি বলতে আমরা কি বুঝি? বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি, সেটা বলতে বুঝি যে যদি কোনো একটা কণা বা বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব, স্থির দূরত্ব নিয়ে, তার মানে কি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে যদি আবর্তন করে, তাহলে এটা ও হচ্ছে আমার সেন্টার আর এ হচ্ছে আমার এখানে এম ভরের একটা বস্তু। এই বস্তুটা কি করছে? এই ও এ, অর্থাৎ এটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে ওই নির্দিষ্ট ব্যাসার্ধটাকে নিয়ে এরকম বৃত্তপথে আবর্তন করছে। তাহলে এই যে গতিটা, এই গতিটা হচ্ছে বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি। এই বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি আমরা যখন একদম প্রথম দিকে পড়ছিলাম তখন বলেছিলাম যে গতি সংক্রান্ত দুটো ভাগ বলেছিলাম, একটা হচ্ছে সরলরৈখিক গতি, একটা হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতিতে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার একই পথে অতিক্রম করবে। যেমন আমরা যদি বলি যে সাইকেলের চাকার ঘূর্ণন, ফ্যানের গতি, তাহলে এগুলো হচ্ছে আমাদের সবই বৃত্তীয় গতি। এখন বৃত্তীয় গতি, ফার্স্ট অফ অল বৃত্তীয় গতি যদি আমাদের ধারণাটা নিতে হয়, ফার্স্ট অফ অল আমরা একটু অন্য জায়গায় যাবো। সেটা হচ্ছে কীরকম, যে ধরো আমরা যদি বলি যে এরকম একটা ও বিন্দুকে কেন্দ্র করে এখানে হচ্ছে তার ইনিশিয়াল পজিশন কণাটার এ, এখান থেকে ইনিশিয়াল পজিশন হচ্ছে এ। এইবার এই ইনিশিয়াল পজিশন থেকে যদি আমি কণাটার গতির কথা বলি, তাহলে ধরে নেওয়া যায় যে এটা ভি বেগে বা v1 বেগে বস্তু কণাটা যাচ্ছে, v1 বেগে কণাটা আবর্তন করছে। এখন এইবার একটা খুব ক্ষুদ্র টাইম ডেল্টা টি যদি বলি, যে ডেল্টা টি বা ডিটি, ডেল্টা টি টাইম পরে এই কণাটা কি হলো না, এখানে বি বিন্দুতে এসে পৌঁছালো। ডেল্টা টাইম পরে বি বিন্দুতে এসে পৌঁছালো। তাহলে এ হচ্ছে তার প্রাথমিক অবস্থান কণাটা। এইবার কণাটা কি হলো না, একটা ক্ষুদ্র সময়ের অবকাশে সে এখানে বি বিন্দুতে এসে পৌঁছালো। যখন সে বি বিন্দুতে এসে পৌঁছালো, এটা ছিল, দেখো v1টা ছিল এ বিন্দুতে, যদি আমি একটা স্পর্শক টানি তাহলে এই স্পর্শক বরাবর v1 হচ্ছে তার গতির অভিমুখ, অর্থাৎ এটা হচ্ছে তার v1 বেগ। এইবার কণাটা কি হলো, এখানে v2 বেগ হলো। আমি v1 v2 বেগ দুটোকে আলাদা বলছি। তাহলে যখন বৃত্তপথে ঘোরে কণাটা, তখন কি তাহলে আলাদা আলাদা বেগে ঘোরে, না এইখানে আমরা যে বেগটাকে যেটা বলি সেটাকে আমরা কি বলি? ইউনিফর্ম সার্কুলার মোশন বলি। আবার তাহলে এখানে তো ইউনিফর্ম নেই, অর্থাৎ এখানে বেগটা ইউনিফর্ম নেই, কিন্তু কিটা ইউনিফর্ম আছে? স্পিড উইথ ইউনিফর্ম স্পিড। অর্থাৎ স্পিড আর ভেলোসিটির মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটিটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, v1 v2 v3 এরকম কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু স্পিডটা কি রয়েছে? স্পিড বা দ্রুতিটা সমদ্রুতি, অর্থাৎ এটা সমদ্রুতি। সেটা হচ্ছে আমি যদি বলি যে কণাটি ভি দ্রুতি নিয়ে চলছে,
কণাটি একটি ভি দ্রুতি অর্থাৎ সমদ্রুতি নিয়ে চলছে, কিন্তু কণাটার বেগ, বেগ মানে কি? বেগ মানে আমরা জানি যে একটা হচ্ছে মান ও অভিমুখ, এই দুটো হলে বেগ, কারণ বেগ একটা ভেক্টর রাশি। বেগ হচ্ছে ভেক্টর রাশি, বেগের মান এবং অভিমুখ দুই আছে, যার জন্যে এখানে দেখো, এখানে যখন এ বিন্দুতে তখন এর বেগটা v1 যেটা, সেটা এই অভিমুখে, যখন সেটা বি বিন্দুতে তখন তার বেগটা v2টা এই অভিমুখে। অর্থাৎ এখানে যদি আমার এটা ছিল v1, এটা হলো v2, তার মানে কি হলো, এখান থেকে এটা শিফট করলো, অর্থাৎ অভিমুখটা চেঞ্জ হলো। যদি আমি ছবিটাকে এরকম করে বলি যে এটা যদি হয় v1 আর এটা এখন হয়ে গেল v2, তাহলে এখানে একটা চেঞ্জ এলো, অভিমুখের চেঞ্জ। অর্থাৎ কিন্তু আমি যদি ভালো করে লক্ষ্য করে দেখি, দেখো এই ও বিন্দু থেকে এ বিন্দু, এখানে যদি আমি এই স্পর্শকটা, এ বিন্দুতে যে স্পর্শকটা টেনেছি তাদের মধ্যবর্তী কোণ যদি দেখি 90 ডিগ্রি, বি বিন্দুতে যে v2 অভিমুখের যে স্পর্শকটা টেনেছি সেটা যদি দেখি সেটা দেখছি 90 ডিগ্রি। অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটা কিন্তু এই স্পর্শক যে টানছি, এরা আমরা যদি প্রত্যেকটা বিন্দুতে নিই এরকম, যদি ধরো এখানটা সেরকম ছোট ছোট, যদি আমরা একদম খুব ক্ষুদ্র ক্ষুদ্র, অর্থাৎ আমি ডেল্টা টি মানে আমি যতটা এখানে ছবিতে দেখাচ্ছি তার থেকে অনেক গুণ ছোট, অর্থাৎ সেটা আমার দুটো পয়েন্ট প্রায় কাছাকাছি, মানে প্রায় 10⁻⁴ আমরা বলি ডেল্টা টি। তাহলে এখানে যদি আমরা সেরকম একটা আরেকটা পয়েন্ট নিই v3, ধরো এখানে যদি আমরা এরকম একটা স্পর্শক টানি, তাহলে দেখো এখানে দেখো এই যে আমি আলাদা করে ছবিতে দেখাচ্ছি যে কীভাবে এটার মোশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এখানে ভেলোসিটিগুলো কিন্তু সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ইট ইজ এ ইউনিফর্ম স্পিড। ভেলোসিটি আলাদা আলাদা কিন্তু স্পিডটা একই রয়েছে। দেখো ভেলোসিটি v1, v2, v3। এবার আমি যদি এই ছবিটাকে যদি আমি আলাদা করে লিখি, যে তুমি ধরো এটা ছিল v1 এর অভিমুখ, এটা হলো v2 এর অভিমুখ। দেখো ভেক্টরিক্যালি যদি আমি এই দুটোকে কানেক্ট করি, তাহলে এটা কি, এটা হচ্ছে ডেল্টা ভি। তাহলে এই ডেল্টা ভিটা কি না, এটা যদি ভেক্টরিক্যালি আমি যদি এরকম ত্রিভুজের যোগসূত্র দিয়ে করি, তাহলে v1 প্লাস ডেল্টা ভি, ভেক্টর দিয়ে লিখছি আমি, v1 প্লাস ডেল্টা ভি ইকুয়ালস টু v2। তাহলে দেখো এখানে ডেল্টা ভি ইকুয়ালস টু কি, v2 মাইনাস v1, অর্থাৎ এটা ইকুয়ালস টু v2 মাইনাস v1 ভেক্টর। এখন দেখো মোশনটা ছিল এই অভিমুখে, এই অভিমুখে একটা মোশন ছিল v1, এবার সেটা খুব ক্ষুদ্র টাইমে এখানে চেঞ্জ হলো, এবার সেই v2টা আবার খুব ক্ষুদ্র টাইমে এখানে চেঞ্জ হলো, সেই v3টা আবার এখানে ক্ষুদ্র টাইমে এরকম চেঞ্জ হলো, সেই v4টা এরকম চেঞ্জ হলো। তাহলে এখানে যদি এই ডেল্টা ভিটা কি হচ্ছে, ডেল্টা ভিটা মেনলি এই ডিরেকশনটাকে চেঞ্জ করছে। তাহলে দেখো এখানে এখানে একটা ডেল্টা ভি, সেখান থেকে এখানে একটা ডেল্টা ভি, সেখান থেকে এখানে একটা ডেল্টা ভি, সেখান থেকে এখানে ডেল্টা ভি, ডেল্টা ভি, ডেল্টা ভি, ডেল্টা ভি, ডেল্টা ভি, ডেল্টা ভি, এরকম করে যদি আমরা এগুলো সবগুলো কানেক্ট করি, দিয়ে যদি ভালো করে লক্ষ্য করে দেখি, দেখো ডেল্টা ভি এর জন্যে এখানে এই মোশনটা আসছে। অর্থাৎ এই সার্কুলার মোশনটা হওয়ার মূল কারণ হচ্ছে যে এই বেগের পরিবর্তন, সেটা একটা ক্ষুদ্র বেগের পরিবর্তন। যে ক্ষুদ্র বেগের পরিবর্তনটা কি করছে, ক্ষুদ্র বেগের পরিবর্তনটা এই কণাটার গতির অভিমুখটাকে পরিবর্তন করছে। তাহলে এই ডেল্টা ভিটাই মেন দায়ী এই ঘূর্ণনটাকে, অর্থাৎ এর অভিমুখটাকে চেঞ্জ করার জন্যে। বাট এখানে কি আছে, এখানে যেটা স্পিড, সেই স্পিডটা কিন্তু একই আছে, অর্থাৎ কণাটা ইউনিফর্ম স্পিডে ঘুরছে বাট ইউনিফর্ম ভেলোসিটিতে ঘুরছে না।
ভেলোসিটিটা বারবার চেঞ্জ হচ্ছে। এখন দেখো এই ভেলোসিটিটা যদি আমি ভালো করে লক্ষ্য করে দেখি, এই ভেলোসিটিটার ডিরেকশনটা কোন দিকে, না এখানে v1 ছিল, এটা ছিল ডেল্টা ভি। দেখো এখানে এই কোণটা কত ছিল, এটা যদি আমি বলি যে এই এ থেকে বি পজিশনে যখন এলো সেটা এখানে থিটা কোণ করলো, এ থেকে বিতে থিটা কোণ করলো। তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও যদি 90 ডিগ্রি হয় এদের মধ্যে, তাহলে এখানের চেঞ্জটা কত, থিটা। তাহলে এটা থিটা চেঞ্জ, এখানেও এটা থিটা কোণে চেঞ্জ হলো এই জায়গাটা। অর্থাৎ এই যে ডেল্টা ভি, এই ডেল্টা ভিটা যদি আমি ইউনিট টাইমে যদি চেঞ্জ দেখি তাহলে কি না ডেল্টা ভি বাই ডেল্টা টি যদি করি, অর্থাৎ ইউনিট টাইমে এই ভেলোসিটিটার কত চেঞ্জ হলো সেটা যদি করি, তাহলে এই ডেল্টা ভি বাই ডেল্টা টি দ্যাট ইজ দ্য অ্যাক্সিলারেশন, ত্বরণ, ডেল্টা ভি বাই ডেল্টা টি। অর্থাৎ এই যে ডেল্টা ভি সেটা যদি আমি ইউনিট টাইমের সাপেক্ষে নিই তাহলে এটা ডিনোট করছে ত্বরণ। অর্থাৎ কণাটার কি রয়েছে, কণাটার একটা নির্দিষ্ট ত্বরণ রয়েছে। তাহলে সার্কুলার মোশনে যখন কোনো একটা বৃত্তপথে যখন কোনো একটা বস্তু কণা ঘোরে, তখন বস্তু কণাটা ইউনিফর্ম স্পিড থাকলেও কণাটার মধ্যে কিন্তু ত্বরণ রয়েছে। যদি ত্বরণ না থাকতো তাহলে এই অভিমুখের পরিবর্তনটা হতো না। কারণ কি আমরা দেখলাম যে ওই যে বেগের যে পরিবর্তন, সেটা যে ডেল্টা ভিটা ওর অভিমুখটাকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এরকম করে অভিমুখটাকে চেঞ্জ করছে। অর্থাৎ এখানে তাহলে ওই ত্বরণটা হচ্ছে আমার কণাটার অ্যাক্সিলারেশন, এই ডেল্টা ভি বাই ডেল্টা টিটা। এখন ডেল্টা ভি বাই ডেল্টা টিটা যদি তার অ্যাক্সিলারেশন হয় তাহলে সেই অ্যাক্সিলারেশনটার অভিমুখটা কী হবে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে এই যে এই ছবিটা যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি যে ভি এর ডিরেকশন এই দিকে, মানে v1 এর, শোনা যাচ্ছে না? আমি তো শুনতে পাচ্ছি ঠিকঠাক, তুই বল, বাকিটা শুনতে পাচ্ছ না? কেউ শুনতে পাচ্ছ না? কারণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সৈকত তোমার। তাহলে দেখো v1 এই ডিরেকশনে, v2 এই ডিরেকশনে, তা এই ডেল্টা টি টাইমে এর কী হলো, ডিরেকশনটা এই অভিমুখে চেঞ্জ হয়ে গেল। যার জন্যে তুমি যখন সাইকেলটা বাঁকে যদি ঘোরাও, ভালো করে বুঝতে পারবে, বাঁক নিচ্ছ যখন তুমি দেখবে সাইকেলের হ্যান্ডেলটা সেই দিকে একটু কাত করে রাখতে হয়েছে। তুমি যখন স্ট্রেট লাইনে যাচ্ছ, মানে সোজা রাস্তায় যদি যাও, হ্যান্ডেলটা সোজা ধরে আছো, কিন্তু যখন তুমি বাঁক নিচ্ছ তখন তুমি নিজের অজান্তে, ওটা ব্যালেন্স হয়ে গেছে আমাদের, নিজের অজান্তেই তুমি সাইকেলটাকে এরকম করে দেখবে হ্যান্ডেলটাকে ঘুরিয়ে রেখেছো। ওই যে ঘুরিয়ে রেখেছো মানে কি, তুমি ওর মধ্যে ভেলোসিটি দিয়ে রেখেছো। অর্থাৎ ওই ভেলোসিটিটা কী করছে, ওই ডিরেকশনটা তোমাকে চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। এখন এই ডেল্টা ভি এর ডিরেকশনটা তাহলে কী হবে দেখো, v1 এর ডিরেকশন এই অভিমুখে, v2 এর ডিরেকশন এই অভিমুখে। তাহলে এখানে ডেল্টা ভি এর যে ডিরেকশনটা, সেই ডেল্টা ভি এর ডিরেকশনটা এই যে অভিমুখটা, এটাকে যদি আমি ত্বরণ হিসেবে নিই তাহলে এই ত্বরণটার অভিমুখটা সবসময় কোন দিকে, সবসময় দেখো ইনওয়ার্ডস। অর্থাৎ এই যদি আমি এই পার্টিকুলার পয়েন্টটা থেকে নিই, এই পার্টিকুলার পয়েন্টটা থেকে আমার কি হচ্ছে, পার্টিকুলার পয়েন্টটা থেকে আমার এই অভিমুখে চেঞ্জ হচ্ছে এটা, সেটা তার মানে এর এটা হচ্ছে তার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এই ভেতরের দিকে যেটা আমরা বলি অভিকেন্দ্র বল। এটা বল তো নয়, এখানে অভিকেন্দ্র ত্বরণ, এই যে ডেল্টা ভি বাই ডেল্টা টি যেটা, সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণটা। তাহলে কী করছে, অভিকেন্দ্র ত্বরণটা বস্তুর কণার গতির অভিমুখটাকে পরিবর্তন করছে এবং সেটা এই বৃত্তীয় গতিতে ঘুরতে সহায়তা করছে। তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি এই অ্যাক্সিলারেশন যেটা, এই অ্যাক্সিলারেশনটা হচ্ছে কেন্দ্র অভিমুখী। অর্থাৎ এটাকে আমরা কি বলি, অভিকেন্দ্র ত্বরণ। এটা কেন্দ্র অভিমুখে ত্বরণটা, অর্থাৎ সবসময় এর ত্বরণটা, এই যে আমরা ধরো একটা পাথরকে সুতো বেঁধে ঘোরাচ্ছি, ওই যে সুতো দিয়ে বাঁধা আছে সেটা কি করেছে,
ও টানটা দেওয়া আছে এই অভিমুখে, তবে যে ও জয়েন হয়ে আছে, মানে এখানে আটকে আছে। যদি কোনো কারণে এই সুতোটা কেটে দাও, ও তখন ওই যে ডেল্টা ভি এর যে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছিল, সেই ডেল্টা ভি এর ডিরেকশনটা চেঞ্জ হবে না, কারণ তখন আর ওই ফোর্সটা পাচ্ছে না, মানে অ্যাক্সিলারেশনটা পাচ্ছে না। অ্যাক্সিলারেশন যদি না পায় তখন সে কী হবে, তখন সে সোজা এই স্পর্শক বরাবর যেখান থেকে যে অবস্থানে কেটে যাবে সেই অবস্থান থেকে সে সোজা স্পর্শক বরাবর বেরিয়ে যাবে। তার মানে তখন তার আর এই V1টা চেঞ্জ হচ্ছে না। V1 থেকে যে V2 হচ্ছিল, সেই এই অ্যাক্সিলারেশনটা এই বরাবর এই ডিরেকশনে অ্যাক্সিলারেশনটা আছে বলে এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। যদি ওই অ্যাক্সিলারেশনটা না পায় তাহলে তার ডিরেকশন চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই, অর্থাৎ ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না। তখন সে কী করবে না, ওই যে ভেলোসিটিটা নিয়ে এখানে ছিল সেই ভেলোসিটিটা নিয়ে সে বেরিয়ে চলে যাবে। কণাটা তখন আর অভিমুখের পরিবর্তনটা করবে না, তখন সেটা এরকম স্পর্শক বরাবর বেরিয়ে চলে যাবে। যে কারণে পাথর যদি ওই সুতো থেকে কেটে যায় তাহলে পাথরটা সোজা ছিটকে বেরিয়ে যায়। তোমরা নিজেরাও ভালো করে বুঝতে পারবে যে সাইকেলের চাকায় যদি তুমি কোনো কাদা রাস্তা বা জলের মধ্যে সাইকেলের চাকাটাকে দাঁড় করিয়ে তারপরে যদি সাইকেলের চাকাটা যদি ঘোরাও, দেখবে সাইকেলের যে কাদা বা যে জলটা, সেই জলটা ছিটকে যাচ্ছে। ওই জন্য আমাদের কী করা থাকে, একটা মাডগার্ড দেওয়া থাকে, যাতে করে ওই ছিটকে যে কাদাটা যাচ্ছে এরকম করে উঠছে সেটা তোমার গায়ে যাতে না লাগে, তার জন্য এখানে একটা গার্ড করে দেওয়া থাকে, যাতে করে গার্ডটার উপরে জল কাদাটা আটকে যায়। সেটা যে কোনো জায়গার থেকে, প্রত্যেকটা জায়গার থেকে সেই জল কাদাটা ছিটকাচ্ছে। শুধু এই পার্টিকুলার এরকম একটা জায়গা থেকে ছিটকাচ্ছে এমনটা নয়, কিন্তু বাকি জায়গাগুলো তোমরা বুঝতে পারছো না, এখানটা বুঝতে পারছো। কোনো কারণে মাডগার্ড যদি খুলে দাও, দেখবে এখন নতুন যে ধরনের সাইকেলগুলো বেরিয়েছে তাদের দেখবে মাডগার্ড থাকে না বা খুব ছোটো থাকে, কিন্তু ওগুলো কাদা ছিটকায় খুব বেশি। তো ওগুলো ছিটকে কোথায় যাবে, গায়ে লেগে যাবে। এবার এইটা ওই জন্য এখানে কী করা থাকে, ওই যাতে করে এইখানে একটা কভার দেওয়া থাকে, যাতে করে ওইটা ছিটকে গায়ে না লাগে। তার মানে এটা তখন ওই কাদাগুলো কী হচ্ছে, কাদাগুলো এই চাকার সাথে কন্ট্যাক্টে এলেই ও সার্কুলার মোশন লাভ করছে। বাট এখানে কি হচ্ছে না, এখানে ও তো কন্ট্যাক্ট জয়েন অবস্থায় থাকতে পারছে না, ও তখন এই সার্কুলার পথে ঘুরতে ঘুরতে এই স্পর্শক বরাবর ট্যানজেন্সিয়ালি ও বেরিয়ে যাচ্ছে। তাহলে ট্যানজেন্সিয়ালি বেরিয়ে গেলেই ও তখন এখানে যে উপরের দিকে ছিটকে যেহেতু যাচ্ছে, এখানে যে আটকে যাচ্ছে তখন গার্ডটা দেওয়া থাকলে। এটা হলো আমাদের সার্কুলার মোশনের একেবারে প্রাথমিক ধারণা, যে একটা বস্তুকণা যখন বৃত্তগতিতে যখন ঘোরে তখন কণাটা সমদ্রুতিতে ঘোরে, বাট বেগে নয়। সমবেগে কণাটা যদি ঘোরে তাহলে এখানে ইউনিফর্ম মোশন, অর্থাৎ যেটা আমাদের এই ডেল্টা ভি এর যে চেঞ্জটা, এই ডেল্টা ভি এর চেঞ্জটা আসবে না। ডেল্টা ভি এর চেঞ্জটা যদি না আসে তাহলে কণাটা তখন কী করবে, এটা V1 একই লাইনে V2 একই লাইনে V3, তার মানে V1 V2 V3 একই রকম থাকছে, অর্থাৎ কণাটা একটাই ডিরেকশনে যাচ্ছে। কিন্তু যদি V1 V2 V3 এরকম করে ঘোরে, তাহলে আমরা এখানে ছবিটা দেখলাম যে এরকম করে V1 V2, অর্থাৎ ডেল্টা ভি এর যে কারণটা, সেই ডেল্টা ভি এর কারণে এই কণাটা এরকম করে বৃত্তপথে আবর্তন করতে চাইছে। এটা হলো আমাদের এই সার্কুলার মোশন বা বৃত্তীয় গতির একদম প্রাথমিক ধারণা। এইবার আমাদের বৃত্তীয় গতি সংক্রান্ত কয়েকটা বিষয় রয়েছে। সাধারণ যেমন আমরা রৈখিক গতি বা সরলরৈখিক গতির ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম, এখানে সেরকম বৃত্তপথে আবর্তন করতে গেলে দেখো এখানে যে আমরা ছবিটা দেখেছিলাম যে কণাটাকে অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে আবদ্ধ থাকতে হচ্ছে, যেটা আমরা বলছিলাম ব্যাসার্ধ। এখানে সেটাকে বলা হয়, বাংলাতে আমাদের বিজ্ঞানের ভাষায় বলা হয়, ও থেকে যদি আমি এ বিন্দু বলি, তাহলে এই যে ওয়ে ডিস্টেন্স, এই ওয়ে ইকুয়ালস টু আর, এটাকে আমরা বলি দূরক। এই ও এ এটা হচ্ছে দূরক। এটা এবার সেটা যে কোনো পজিশন হতে পারে, ও বি এখানে নিতে পারি, এখানে নিতে পারি। অর্থাৎ এই যে সেন্টার থেকে এই যে বৃত্তপথে আবর্তনরত যে কণা, সেই কণাটার যে দূরত্ব, আমি পাথরটাকে সুতো বেঁধে ঘোরাচ্ছি, ওই যে আমার আঙুল থেকে পাথর পর্যন্ত যে সুতোর দূরত্ব, সেটা হচ্ছে আমার দূরত্ব। ফ্যানের ব্লেডটা যদি আমি সেন্টার থেকে যদি ব্লেডের শেষ প্রান্ত পর্যন্ত ধরি, তাহলে সেটা হচ্ছে আমার দূরত্ব। দেখবে
16 ইঞ্চি, 12 ইঞ্চি, 18 ইঞ্চি এরকম করে আমরা বলি যে ফ্যানের ব্লেডের সাইজটা, তার মানে ওইটা হচ্ছে তার পুরো সেন্টার থেকে এই ডিস্টেন্সটা। সাইকেলের চাকার স্পোকটা যদি বলি, যে ওই যে হুইলটা যেখান থেকে বাঁধা আছে সেখান থেকে এই চাকাটা পর্যন্ত হচ্ছে পুরো ওই স্পোকটা। তাহলে এই যে সেন্টার থেকে এই যে পথে আবর্তন করছে সেই বিন্দু পর্যন্ত বা বৃত্তচাপের যে বিন্দুটা নিচ্ছি সেই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে দূরত্ব। এবার আমরা যদি বলি যে এটা ক্ষুদ্র সময় ডেল্টা টি, এই অবকাশে কণাটা এখানে একটা ডি থিটা কোণ করলো এবং বি বিন্দুতে পৌঁছালো। তার মানে এখানে কি হলো না, ওই ভি1টা চেঞ্জ হয়ে ভি2 হলো, সেটা বি বিন্দুতে পৌঁছালো। অর্থাৎ আমরা এখানে ডেল্টা ভি যেটা, সেই চেঞ্জটা এখানে ডেল্টা ভি ডেল্টা টি টাইপে পেলাম। সেই রকম এখানে এখানে যদি আমরা বলি যে এটা ডেল্টা টি টাইমে এই এ থেকে বি যে দূরত্ব সেটা যদি ডিএক্স হয়, তাহলে এ থেকে বি অর্থাৎ এবি, এবিটাকে আমরা কি বলি, এবিটাকে বলি একটা বৃত্তচাপ, এবি বৃত্তচাপ। এই যে এবি যে বৃত্তচাপ সেটা যদি আমি ডিএক্স দিই, তাহলে এটা হচ্ছে তার, এখানে যদি আমি খুব ছোট্ট টাইমে যদি নিই, তাহলে এটা অ্যাজ এ একটা লাইন, স্ট্রেট লাইন। তাহলে এইটাকে তখন আমরা কি বলছি, এইটাকে তার বলছি এইটুকু সামান্য ছোট্ট যে দূরত্ব সেটাকে আমরা বলছি তার রৈখিক গতি। এইবার এইখানে এই যে ডেল্টা থিটা বা ডি থিটা এ থেকে বি বিন্দুতে এলো, এ থেকে বি বিন্দু পর্যন্ত যে বৃত্তচাপটা, সেই বৃত্তচাপটা তার রৈখিক দূরত্ব নির্দেশ করলো, রৈখিক গতি বা রৈখিক দূরত্ব যদি আমি বলি, রৈখিক দূরত্ব। এইবার এই যে ডি থিটা যে কোণটা করলো, এখানে দেখো এইখানে ছিল, এখানে এলো, এদের দুটোর মধ্যবর্তী কোণ। এবারে এইটা এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এরকম করে যদি ঘুরতে থাকে, তাহলে কণাটা আস্তে আস্তে এখান থেকে এসে আবার এখানে পৌঁছাবে। তার মানে এই ঘূর্ণনটায় সে এক পাক যদি ঘুরে, এক পাক ঘুরলে এক পাক ঘূর্ণনে কত, 360 ডিগ্রি আবর্তন করছে। এখন এইখানে তাহলে ডেল্টা থিটা যে কোণটা করলো সেটা যদি আমি এখানে বলি θ1, এটা যদি θ2 হয়, তাহলে এখানে ছিল θ1, এখানে ছিল θ2। এবার আমি এটা যদি আমি আবার এই জায়গাটা থিটা না বলে এখানেও থিটা বলতে পারি, যেখানে ইচ্ছা থিটা বলতে পারি। তা আমি সেটা যদি নিই, তাহলে θ1 মাইনাস θ2 ইকুয়ালস টু ডি থিটা, এইটা হচ্ছে তার কৌণিক দূরত্ব। এইটা হলো কৌণিক দূরত্ব। তাহলে এই এবিটা হলো রৈখিক দূরত্ব, আর ডি থিটা বা θ1 মাইনাস θ2 এটা হলো কৌণিক দূরত্ব। এখন দেখো এগুলো আমরা দূরত্ব পেলাম, ডিসপ্লেসমেন্ট। এবার যদি আমরা এগুলোকে ভেলোসিটির আকারে লিখি, তাহলে ভেলোসিটির আকারে লিখলে কী হবে না, এখানে এই যে রৈখিক গতির ক্ষেত্রে বা রৈখিক দূরত্বের ক্ষেত্রে যদি আমরা নিই, তাহলে এখানে তার বেগটা কি হয়, রৈখিক বেগ, বা যদি আমি সেটা এমনি সাধারণ বেগ যদি বলি, তাহলে বেগ ইকুয়ালস টু বা রৈখিক বেগ ইকুয়ালস টু একক সময়ে যে দূরত্ব, তাহলে এখানে ডেল্টা টি টাইমে ডিএক্স। তাহলে এখানে এটা যদি ডেল্টা ভি দিয়ে লিখি, তাহলে ডেল্টা ভিটা কি ডিনোট করছে, এখানে এখানে ডেল্টা ভিটা ডিনোট করছে তার রৈখিক গতি। ডেল্টা ভি ইকুয়ালস টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি, অর্থাৎ এই বরাবর যে ডেল্টা ভি লিখছিলাম আমি যেটা, সেটা এখানে সেই একই রকমভাবে যদি আমরা এটাকে কৌণিক বেগ নিই, এই কৌণিক বেগটাকে আমাদের কি দিয়ে ডিনোট করা হয়, ওমেগা দিয়ে। ওমেগা, এই যে এই ডাব্লিউর মধ্যে এরকম আঁকানো, এটা হচ্ছে ওমেগা সিম্বল। তাহলে এইটা যদি আমরা ডেল্টা ওমেগা বলি, তাহলে ডেল্টা ওমেগা ইকুয়ালস টু কি না θ2 মাইনাস θ1 বাই ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এটা হলো আমাদের কৌণিক বেগ। এখন দেখো আমরা ম্যাথমেটিক্যালি যেটা শিখেছি, এইটা যদি ডিএক্স অর্থাৎ, আর এটা যদি থিটা হয়, এটার মধ্যে যদি দূরত্ব আর হয়,
তাহলে আমরা এর আগে 9 10 একটা রিলেশন শিখেছি যে এই যে বৃত্তচাপ এস সমান আর ইন্টু থিটা, এখানে কি এটা ছিল বৃত্তচাপ ইকুয়ালস টু ব্যাসার্ধ ইন্টু কোণ, এই যে এদের মধ্যবর্তী যে কোণটা। তাহলে বৃত্তচাপ সমান ব্যাসার্ধ ইন্টু কোণটা যদি হয়, এখন যদি আমি এই যে এখানে যেটা এস নিয়েছি সেটা এখানে আমার কি dx ইকুয়ালস টু আর ইন্টু ডি থিটা, যদি আমি এই জায়গায় ওই রিলেশনটাকে বসাই তাহলে dx ইকুয়ালস টু আর ইন্টু ডি থিটা। এখন দেখো এবার যদি আমি এই dx বাই ডিটি যদি করি তাহলে dx বাই ডিটি এইটা কি ব্যাসার্ধটা সবসময় কি বললাম একই রকম থাকবে, তার মানে এটা ধ্রুবক, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এর যদি আমি ডি ডিটি অফ আর ডি থিটা করি তাহলে দেখো এখানে আর ইন্টু ডি থিটা ডিটি হলো প্লাস, এবার থিটা ডি থিটাটাকে কনস্ট্যান্ট করছি ডি থিটা ইন্টু ডিআর ডিটি, এবার ডিআর ডিটিটা এটা জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে না, এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্টের সাপেক্ষে যদি আমি ডিটি করি তাহলে ওটা হয়ে যায় জিরো, তার মানে এখানে এই টার্মটা পুরোটা ডি থিটা ইন্টু জিরো হয়ে গেল, তার মানে এটা জিরো হয়ে গেল। তাহলে রইল কি না ডিএক্স ডিটি ইকুয়ালস টু আর ইন্টু ডি থিটা ডিটি। এবারে ডিএক্স ডিটিটা আমরা কি ডিনোট করেছিলাম, ডিএক্স ডিটিটা ডিনোট করেছিলাম দেখো এখানে যেটা বেগটা অর্থাৎ ডেল্টা ভি, এই ডেল্টা ভিটা কি ডেল্টা ভি ইকুয়ালস টু আর ইন্টু ডেল্টা ওমেগা। তো এটা কি ডেল্টা ভিটা কি ছিল, ডেল্টা ভিটা ছিল যদি আমরা লিখি ডেল্টা ভি ছিল রৈখিক বেগ ইকুয়ালস টু ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ, ডেল্টা ভি ইকুয়ালস টু আর ইন্টু ডেল্টা ওমেগা। তাহলে রৈখিক বেগ ইকুয়ালস টু ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ, এটা হলো আমাদের একটা সম্পর্ক ব্যাসার্ধ মানে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে। অর্থাৎ এখানে সার্কুলার মোশনে যখন ঘুরছে কোনটা সার্কুলার মোশনের সাথে এর যে রৈখিক যে বেগটা সেই রৈখিক বেগটার সম্পর্ক হলো এটা। তাহলে এখানে আমরা সরণ বা অতিক্রান্ত দূরত্বের কথা জানলাম, রৈখিক বেগ কৌণিক বেগের সম্পর্ক জানলাম। এরপর এখানে যেমন বেগ পেলাম, এবার যদি আমরা ত্বরণ নিই ওখানে দেখো কী করেছিলাম, ওই যে ডেল্টা ভি বাই ডেল্টা টি, একটু আগে যখন আমরা ওইটা জিনিসটা বুঝতে যাচ্ছিলাম তখন আমরা করেছিলাম যে ডেল্টা ভি এর এখানে চেঞ্জ হচ্ছে, সেই ডেল্টা ভি এর কারণে চেঞ্জের কারণে কণাটা এদিকে আবর্তিত হলো, এদিকে আবর্তিত হলো, এদিকে আবর্তিত হলো, এদিকে আবর্তিত হলো, এর উপরে বৃত্তপথটা আবর্তন করছিল। তাহলে এই ডেল্টা ভি এর পরিবর্তনের কারণেই কিন্তু কণাটা যেহেতু আবর্তিত হচ্ছে, তার মানে ডেল্টা ভি এর চেঞ্জটা যদি আমি ইউনিট টাইমে নিই তাহলে সেটা কি দেবে, সেটা দেবে তার ত্বরণ। অর্থাৎ এখানে যদি আমি সেরকম এখানে ডেল্টা ওমেগার যদি চেঞ্জটাকে নিই, এখানে যেমন ডেল্টা ভি এর চেঞ্জ পাচ্ছিলাম, তার মানে এখানে ডেল্টা ভি, তার মানে এখানে ডেল্টা ওমেগা। তাহলে এখানে ডেল্টা ভি এর চেঞ্জটা যদি আমি ত্বরণ হিসেবে দেখি, অর্থাৎ এটা কি ছিল কেন্দ্র অভিমুখে অভিকেন্দ্র ত্বরণ, তাহলে সেই অভিকেন্দ্র ত্বরণটা যদি আমরা ডেল্টা ভি বাই ডেল্টা টি করি, অভিকেন্দ্র ত্বরণ যেটা অর্থাৎ কণার ত্বরণ ডেল্টা ভি বাই ডেল্টা টি ইকুয়ালস টু, এখানে আমরা এটাকে কী দিয়ে ডিনোট করি, এটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে আমরা এটা কী বোঝাচ্ছে হচ্ছে আলফা ইকুয়ালস টু অভিকেন্দ্র ত্বরণ এবং এই আলফা ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ডেল্টা টি অভিকেন্দ্র ত্বরণটা। এইটা এবার কি, এটা এর এই যে বৃত্তচাপ বরাবর যে পরিবর্তনটা নিচ্ছে সেইটা ডেল্টা ভিটা।
তাহলে এখানে সেরকম ডেল্টা ওমেগাটা যদি করি, তার মানে এখন এই ডেল্টা ওমেগাটা বা ডেল্টা টি এটা কি দেবে, এটা যদি ডেল্টা আলফা বলি, তার মানে এটা ডেল্টা আলফা। এটা কোন দিকে, এটা ছিল কণাটার এই রৈখিক যে অভিকেন্দ্র ত্বরণ সেইটা, এটা ছিল কৌণিক যে ত্বরণটা সেইটা। তাহলে এখানে কৌণিক ত্বরণটা যদি আমি রৈখিক ত্বরণের সাথে রিলেট করি, তাহলে আমরা এই একই রকমভাবে যদি করি ডেল্টা ভি বা ইকুয়ালস টু আর ইন্টু ডেল্টা ওমেগা, এই রিলেশনে যদি ডেল্টা টি দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে দেখো এটাকে ডেল্টা টি দিয়ে ভাগ করলাম, এখানেও ডেল্টা টি দিয়ে ভাগ করলাম, আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে গেল, কারণ এই একই রকমভাবে যদি আমি ডেরিভেটিভ করি এটা কনস্ট্যান্ট। তাহলে এখানে ডেল্টা ভি বাই ডেল্টা টি এটা কি, এটা হচ্ছে তার রৈখিক ত্বরণ ইকুয়ালস টু ব্যাসার্ধ ইন্টু কৌণিক ত্বরণ। এটা হলো আমাদের রিলেশন বিটুইন ত্বরণ অর্থাৎ সার্কুলার মোশন আর এর স্ট্রেট লাইন মোশনের মধ্যে করা এই জায়গাটা। তাহলে এখানে রৈখিক ত্বরণ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক ত্বরণ। এগুলো হলো আমাদের বেসিক কিছু টার্ম, যে টার্মগুলো আমাদের এখানে কাজে লাগবে আমাদের এই সার্কুলার মোশনটা করতে গেলে। এখন এইবার আমাদের যখন আমরা সরলরৈখিক গতি পড়েছিলাম, এখানে দেখো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এখানে কোণ যে মেজারমেন্ট করছি, কোণ যেটা মাপছি, এখানে আমরা কি বলি, এটা হচ্ছে 360 ডিগ্রি পুরো আবর্তনটা। এখানে আমরা যদি এটাকে রেডিয়ান এককে নিই, তাহলে কৌণিক সরণ যেটা সেটা দুটো ইউনিট হিসেবে যদি রেডিয়াস মানে দুটো আমরা যদি অনুপাত করি, তাহলে কৌণিক যে সরণটা অর্থাৎ রেডিয়ান এককে নিলে সেখানে একটা দুটো সমজাতীয় রাশির অনুপাত, যেহেতু এটা একটা মাত্রাহীন রাশি পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো এই কণাটা যখন বৃত্তপথে আবর্তন করছে, এই কণাটা যখন বৃত্তপথে আবর্তন করছে, তখন আমরা যদি ফ্যানটাকে সুইচটা অন করে দিলাম, এ কী করলো, কন্টিনিউ এরকম করে ঘুরে যাচ্ছে। তাহলে দেখো যদি আমি এ বিন্দু থেকে স্টার্টের কথা বলি, একটা নির্দিষ্ট টাইম পরে যদি এটা ইউনিফর্ম স্পিড নিয়ে চলে, তাহলে একটা টাইম পরে আবার সে এ বিন্দুতে ফিরে এলো, পরে আবার এই বিন্দুতে ফিরে এলো। তার মানে একটা নির্দিষ্ট সময় অন্তর, আমি যদি এই বিন্দুটা যদি এখানে ভাবি, নির্দিষ্ট সময় অন্তর এ একটা নির্দিষ্ট বিন্দুকে আবর্তন করে চলেছে। তার মানে এখানে একটা পর্যায়বৃত্ত গতির কথা আমাদের চলে আসছে, যেহেতু এ একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট টাইম অন্তর আবর্তন করে যাচ্ছে। এটা কন্টিনিউয়াস চলছে যতক্ষণ পর্যন্ত আমি ওই মোশনটাকে চালিয়ে যাব। যদি মোশনটা অফ করে দিই তাহলে সে হয়তো স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমি কন্টিনিউয়াস ইউনিফর্ম মোশনে যদি ওকে নিয়ে যাই, তাহলে ওটা একটা পর্যায়বৃত্ত গতি। এখন পর্যায়বৃত্ত যদি গতি হয়, তাহলে পর্যায়বৃত্ত গতি হলে তার কি থাকবে, তার একটা টাইম পিরিয়ড থাকবে, অর্থাৎ পর্যায়কাল থাকবে। এখন পর্যায়কালটা আমরা কীভাবে কাউন্ট করব না, দেখো যদি কণাটা একবার পূর্ণ আবর্তন করে, তখন আমরা কি বলছিলাম, যে এখান থেকে কণাটা যখন এরকমভাবে একবার পুরো ঘুরে এলো, তখন এ 360 ডিগ্রি আবর্তন করলো। কণাটা একবার বৃত্তপথে আবর্তন করা মানে একবার পাক খাওয়া মানে 360 ডিগ্রি আবর্তন করা। এখন এই 360 ডিগ্রি আবর্তন করতে গিয়ে তাকে যদি টি টাইম লাগে, তাহলে আমরা কি বলি, যে এখানে ওমেগা যেটা বলছিলাম, আমরা কি বলছিলাম, এখানে বলছিলাম ওমেগাটা, এই যে ওমেগাটা ডেল্টা থিটা বাই ডেল্টা টি বলছিলাম। যদি আমরা এটাকে ডেল্টা ওমেগা ইকুয়ালস টু লিখি, যে ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এখন দেখো এখানে পুরোটা ঘুরছে, তার মানে কত না 360 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু 2π। সেটা কত টাইমে, যদি আমি ধরে নিই যে এটা একবার আবর্তনের জন্য টি টাইম লাগে,
তাহলে এটা বাই টি, সেটা কি না, এটা আমরা যদি ক্যাপিটাল ওমেগা দিয়ে লিখি, এই ওমেগা ডেল্টা ওমেগা আনকে শুধু ওমেগা দিয়ে লিখি, তাহলে ওমেগা ইকুয়ালস টু 2π/t। এই যে টিটা কি, টিটা হচ্ছে কণাটা একবার আবর্তন করবে। এবার যদি দুবার ঘোরে তাহলে 2t, তিনবার ঘুরলে 3t, এরকম nT, n সংখ্যক যদি ঘোরে, তাহলে একবার আবর্তনের জন্য t টাইম লাগছে, দ্যাট ইজ ওমেগা ইকুয়ালস টু কি, ওমেগা ইকুয়ালস টু 2π/t। আমরা যেমন রৈখিকের ক্ষেত্রে করেছিলাম, যদি x দূরত্ব t টাইমে যায় তাহলে তার ভেলোসিটি v ইকুয়ালস টু x/t। তাই এখানেও সেরকম ওমেগা যদি তার কৌণিক বেগ হয় তাহলে ওমেগা ইকুয়ালস টু এক্স, মানে এখানে কত দূরত্ব গেছে 2π, কৌণিক যদি দেখি তাহলে 2π/t। সেম রিলেশনে আমরা এটা দিলাম ওমেগা ইকুয়ালস টু 2π/t। তাহলে দেখো এখান থেকে যদি আমরা টি বলি তাহলে টি সমান 2π/ওমেগা। এখন দেখো যদি আমরা এই টি এর ইউনিট নিই, দেখো এখানে দেখো এইখানে যে টি এর এককটা এটা রেডিয়ান, ওমেগাটা ছিল বেগ, তার মানে ওখানেও এটা টাইম, মানে ডিস্টেন্স বাই টাইম। তার মানে দেখো এখানে থাকছে কি, টি এর ইউনিটটা থাকছে, এখানে থাকছে সেকেন্ড, আর মাত্রা কি, মাত্রা হচ্ছে টি, টি হচ্ছে মাত্রা, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে তার ইউনিট। এবার এটাকে আমরা কি বলছিলাম, যে এটা একবার আবর্তন করতে। এবার যদি ধরো এটা n সংখ্যক এরকম আবর্তন করে, তাহলে n ইন্টু টি হচ্ছে তার মোট যতবার ঘুরছে তত টাইম এনটি। এখন আমরা জানি যে কোনো একটা কণা, যখন আমরা ক্লাস 9-10-এ ত্বরণ এই শব্দ তরঙ্গ চ্যাপ্টার পড়েছিলাম, শব্দ তরঙ্গ দেখেছিলাম, সেখানে কোনো একটা কণা 1 সেকেন্ডে যতবার কাঁপে কম্পিত হয়, বা একই বিন্দুতে যদি আমরা সেটা যদি পর্যায়কাল হিসেবে নিই, একই বিন্দুতে ফিরে আসে, তাহলে 1 সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। কম্পাঙ্কটা কি, 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন বা কম্পন সম্পন্ন করে। 1 সেকেন্ডে যতগুলো, আমরা এখানে কি লিখছিলাম, টি টাইমে একবার ঘুরলো, টি টাইমে একবার ঘুরলো, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে। এখন যদি ধরো এরকম 1 সেকেন্ডে যদি ও n বার ঘুরে যায়, 1 সেকেন্ডে n বার ঘুরে গেল, তাহলে 1 সেকেন্ডে n বার ঘুরলে n হচ্ছে তার কম্পাঙ্ক। এখন যদি n যদি কম্পাঙ্ক হয়, তাহলে n বার ঘুরলে n বার ঘূর্ণনে তার সরণ কত, সরণ হচ্ছে 2π, একবারে 2π, তাহলে n বার যদি ঘুরে তাহলে 2π ইন্টু n, একবার ঘুরলে 2π, এখান থেকে এই দূরত্ব একবার ঘুরল, 2π ইন্টু 2, 2π ইন্টু 3, 2π ইন্টু 4, 2π ইন্টু 5, তার মানে 2π ইন্টু n, তাহলে n বার যদি ঘুরে তাহলে 2π n, এটা হচ্ছে n বার ঘূর্ণনের জন্য। এখন n বার যদি ঘুরে তাহলে এটা কত সেকেন্ডে, যদি আমি বলি যে 1 সেকেন্ডে n বার ঘুরে, তাহলে তখন কি হয়ে যাবে না, ওমেগা ইকুয়ালস টু 2πn/1। 1 সেকেন্ডে এইখানে টাইমটা টি ছিল, তাহলে 2πn ইন্টু 1 সেকেন্ড, তাহলে ওমেগা ইকুয়ালস টু 2π/1। এখন আমি কেন 1 সেকেন্ড এই বলেছিলাম, 1 সেকেন্ডে যতগুলো আবর্তন করে, তাহলে এখানে টি টাইমে ঘুরছিল সেটা ওমেগা ছিল 2π/t, এখানে 1 সেকেন্ডে যদি ঘুরে 2π/1, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, n ইকুয়ালস টু
ওমেগা বাই 2 পাই। এই এনটা কি? এনটা হচ্ছে তার কম্পাঙ্ক, অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ, এখানে যদি আমি ঘূর্ণনের কথা বলি তাহলে ঘূর্ণন সম্পন্ন করছে। ঘূর্ণ দোলন হতে পারে বা কম্পন বলতে পারি আমরা। তাহলে এখন এই জিনিসটা, এটাকে আমরা এন ইকুয়ালস টু, দেখো এবার ভালো করে লক্ষ্য করে দেখো, যেখানে টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা আর এন ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই, এই দুটো রিলেশনকে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, যে এই এন ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই আর টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, এই দুটো রিলেশন দেখো যে দুটো 1 বাই হিসেবে রিলেটেড, অর্থাৎ এন ইকুয়ালস টু 1 বাই টি। তার মানে কম্পাঙ্ক হচ্ছে 1 বাই পর্যায়কাল, কম্পাঙ্ক ইকুয়ালস টু 1 বাই পর্যায়কাল, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড। এখন এখানে এই যে টাইমটা, এই টাইমটা আমরা কী বললাম? ইন সেকেন্ড। এবার যদি আমরা এটাকে মিনিট বা আওয়ারে নিই তাহলে কী হবে? মিনিটে যদি বলি তখন ওই কম্পাঙ্কটা এরকমভাবে দেখা হবে যে এটা তার মানে কী হলো, একবার পূর্ণ আবর্তন, একবার পূর্ণ আবর্তনের জন্য যে টাইমটা লাগছে সেটাকে বলছি তার পর্যায়কাল। এখন যদি আমি মিনিটে নিই বিষয়টাকে, তাহলে মিনিটে নিলে কি না, 1 মিনিটে যতবার পূর্ণ আবর্তন করবে, 1 মিনিটে যতবার এরকম করে সে 1 মিনিট টাইম ধরে আমি ঘোরাচ্ছি, যতবার ঘুরছে, তাহলে 1 মিনিট সময়ে যতগুলি আবর্তন করে সেটা কি, সেটা হচ্ছে তার RPM, দ্যাট ইজ রিভলিউশন পার মিনিট। 1 মিনিটে যতগুলো পূর্ণ আবর্তন করলো। এখন দেখো এইটা রিলেশন, 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড যদি হয় তাহলে দেখো ও, এটা ছিল 1, আমি যদি RSP যদি বলি, যেটা আমরা এখানে লিখছিলাম 1 সেকেন্ডে যতগুলো আবর্তন করছিল, তাহলে 1 সেকেন্ডে সে একটা আবর্তন করলো। 1 সেকেন্ডে যদি একটা আবর্তন করে তাহলে 60 সেকেন্ডে সে কটা আবর্তন করবে? 60টা। এখানে কি লিখলাম? 60 RPM, তার মানে এটা ইকুয়ালস টু 1 RPS। 1 সেকেন্ডে একবার ঘোরা আর 60 সেকেন্ডে 60 বার ঘোরা একই জিনিস। সেরকম আমরা যদি এটাকে নিই 3600 RPH, অর্থাৎ রিভলিউশন পার আওয়ার, তাহলে এখানে 3600টা ঘুরবে, 3600 বার ঘুরবে 1 ঘন্টাতে। তাহলে এইটা হলো আমাদের একটা জেনারেল রিলেশন, যে 1 সেকেন্ড, দেখো জিনিসটার মধ্যে কি, এটাও 1 সেকেন্ডে একবার ঘূর্ণন, এটাও 1 সেকেন্ডে একবার ঘূর্ণন, এটাও 1 সেকেন্ডে, সেকেন্ড হিসেবে যদি দেখি। কিন্তু আমি যখন আওয়ারে লিখছি তখন এটা লিখছি 3600 RPH, এখানে লিখছি 60 RPM, এখানে লিখছি 1 RPS। তাহলে এটা হলো আমাদের রৈখিক গতির সাথে কৌণিক গতির সম্পর্কগুলো, পর্যায়কালের আমাদের যে সম্পর্ক সেগুলো আমরা দেখলাম। এখন এইবার আমরা স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে কিছু ইকুয়েশন অফ মোশন শিখেছিলাম যখন আমরা সরল রৈখিক গতি পড়েছিলাম। সেই সরল রৈখিক গতির ক্ষেত্রে আমরা যে সম্পর্কগুলো পড়েছিলাম, যেমন ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণ, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণ। সেই একই রকমভাবে আমরা এখানে যখন ওই আর দিয়ে, মানে
রৈখিকের সাথে কৌণিক যখন আমরা বেগগুলোর বা ত্বরণগুলোর যখন আমরা বা দূরত্বগুলোর যখন আমরা সম্পর্ক পেলাম, তখন আমরা কি দেখলাম যে ফার্স্ট অফ অল এস সমান আর থিটা, বা যদি আমি যেটা এরকমভাবে লিখছিলাম যে ডিএক্স ইকুয়ালস টু আর ইন্টু এখানে কি ছিল ডি থিটা, সেটাকে যখন আমরা ভি দিয়ে লিখলাম তাহলে এটা ছিল এস ইকুয়ালস টু বা এক্স ইকুয়ালস টু আর থিটা, এক্স দিয়ে লিখে তাহলে সুবিধা হবে। এবার যদি ভি দিয়ে যখন লিখলাম সেখানে আমরা কি পেলাম আর ওমেগা, সেখানে আমরা যখন আমরা আলফা দিয়ে লিখলাম তখন আমরা লিখলাম আলফা ইকুয়ালস টু আর ইন্টু এখানে অ্যাক্সিলারেশন এ লিখেছিলাম স্ট্রেট লাইনের, এটা উত্তরটা লিখলাম এ ইকুয়ালস টু আর ইন্টু আলফা, এইটা এ ইকুয়ালস টু আর ইন্টু আলফা। এখন দেখো এই জায়গায় যদি আমরা ওই মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো এখানে সবগুলোর সাথেই আর রয়েছে, এদিকেও আর, তার মানে এখানে আর ওমেগা, এখানেও আর ওমেগা, এখানেও এই আর আলফা, তার মানে রিলেশনটা কেমন দাঁড়িয়ে যাবে, আমরা যদি এটাকে বলি যে ভি ড্যাস্ট, ভিডেস না দিয়ে আর আলফা দিয়ে লিখে তাহলে সুবিধা হবে বুঝতে। এখানে দেখো কী ছিল আর ওমেগা, তাহলে এখানে লিখলাম আর ওমেগা ড্যাস্ট ভি যেটা ইকুয়ালস টু আর ওমেগা, ওমেগা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ওমেগা ড্যাস্ট হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তাহলে প্লাস এখানে এর জায়গায় আমি কি লিখলাম আর আলফা ইন্টু টি, আর 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 ক্যান্সেল করলাম, তাহলে ওমেগা ড্যাস্ট ইকুয়ালস টু ওমেগা প্লাস আলফা টি, যেটা আমার ওমেগাটা কি ফাইনাল ভেলোসিটি যেটা ভি ছিল, ওমেগাটা কি ইনিশিয়াল ভেলোসিটি যেটা ইউ ছিল, এ ইজ আলফা, টি ইজ টি। এবার দেখো ভি স্কোয়ার সমান ভি এর জায়গায় যদি বসাই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস এস, এই রিলেশন যদি বসাই দেখো এখানে ভি মানে হচ্ছে ওমেগা ড্যাশ তার স্কোয়ার ইকুয়ালস টু, এখানে যদি আমরা ওইটাকে যদি আর স্কোয়ার দিয়ে লিখি তাহলে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, এখানে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস টু এ মানে আর আলফা ইন্টু এস মানে আর থিটা। তাহলে দেখো এই যে আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার এখানে 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 ক্যান্সেল যদি হয় তাহলে ওমেগা ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার প্লাস টু আলফা ইন্টু থিটা, দ্যাট ইজ 2as। তাহলে দেখো এখানে আমরা ভি সমান এটি পাচ্ছি, ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ পাচ্ছিলাম, এখানে সেরকম কি পেলাম না ওমেগা ড্যাশ ইকুয়ালস টু ওমেগা প্লাস আলফা টি, ওই একই রকম আছে রিলেশনটা। এখানে কি ছিল ওমেগা, এটা ওমেগাটা যদি আমি ফাইনাল ভেলোসিটি নিই, এখানে ভি ছিল ফাইনাল ভেলোসিটি, তাহলে এখানে ছিল ওমেগা প্লাস টু আলফা থিটা যেটা 2as ছিল, এখানে এর জায়গায় আলফা এসের জায়গায় থিটা, সেরকম এস যদি নিই এসের ক্ষেত্রে আমরা একই রকমভাবে পাবো, এস সমান ইউটি পেয়েছিলাম, তাহলে এখানে এস মানে কি এখানে হচ্ছে আর থিটা ইকুয়ালস টু ইউ দ্যাট ইজ ইউ ইকুয়ালস টু এখানে হচ্ছে আর ওমেগা ইন্টু টি প্লাস হাফ এ মানে এখানে কি বসবে আর আলফা ইন্টু টি স্কোয়ার। দেখো আর এ ক্যান্সেল করো, তাহলে দেখো কি রিলেশন পেলে না থিটা ইকুয়ালস টু ওমেগা টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। দেখো এখানে আমরা ইকুয়েশন ও মোশনগুলো এগুলো কার ক্ষেত্রে পেয়েছিলাম, এগুলো পেয়েছিলাম সরল রৈখিক
গতির সমীকরণ। এগুলো কি পেলাম? এগুলো পেলাম বৃত্তীয় গতির সমীকরণ। তাহলে এখন দেখো এগুলো কিন্তু প্রায় কাছাকাছি রিলেশন, শুধুমাত্র এখানে যখন আমরা ওই রিলেশনটা বসবো তখন দেখছি এখানে ওই আর এর একটা টান বেশি চলে আসছে। এই যা বাকি সমস্ত রিলেশনটা প্রায় একই রকম। এখন এটা গেলো আমাদের কণাটা যখন বৃত্তপথে আবর্তন করছে তখন তার গতির সমীকরণগুলো আমরা শিখলাম। এখন এইবার আর ওই জায়গাটা একটুখানি দরকার হবে তোমাদের, এই যে আরপিএম, আরপিএস, আরপিএইচ যেটা বলছিলাম, সেই রিলেশনগুলো অনেক সময় হয়তো প্রবলেম করার জন্য ওই জায়গাগুলো একটুখানি দরকার হবে, ওগুলো একটুখানি দেখবে বলে। রৈখিক গতি, কৌণিক গতির সম্পর্কগুলো আমরা দেখলাম। তারপরে ধরো যে কণাটা যখন বৃত্তপথে আবর্তন থাকছে, সেই আবর্তিত অবস্থায় কিভাবে কণাটা ইউনিফর্ম ভেলোসিটিতে নয় কিন্তু ইউনিফর্ম স্পিডে চলছে, সেই ইউনিফর্ম ভেলোসিটির কারণে কি হচ্ছে, কণাটা তার অভিমুখের পরিবর্তন করছে, যেটার জন্য অ্যাক্সিলারেশনটা আসছে। এইগুলো আমরা প্রাথমিক একটা ধারণা পেলাম। এরপর পরের দিনের ক্লাসে আমরা অপকেন্দ্র বল সম্পর্কে একটা ধারণা নেব এবং সেই অপকেন্দ্র বলের বিভিন্ন ধরনের প্রয়োগ। এই যে ধরো বৃত্তপথে পাথরকে তুমি ঘোরাচ্ছ, তারপরে হচ্ছে যখন ধরো তুমি একটা বালতিতে জল নিয়ে পড়ে বালতির জলটা যদি তুমি খুব আস্তে ঘোরাও বালতির জলটা কিন্তু পড়ে যাবে, কিন্তু খুব জোরে যদি বালতিটাকে নিয়ে খুব ইনস্ট্যান্ট যদি খুব ভেলোসিটি নিয়ে ঘোরাও তাহলে কিন্তু দেখবে যে জলটা কিন্তু ওই উপরের দিকে চলে গেলেও বালতিটা জলটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে না। সেরকম দেখবে যারা বিভিন্ন ধরনের খেলা দেখায়, ওই যে আমাদের এইসব দিকে আসছে গ্রামাঞ্চলে, শহরের দিকেও সেই মরণকূপ, সেখানে দেখবে খুব জোরে মোটর সাইকেলগুলো যে গ্লোবের মধ্যে ঘোরে বা হয়তো খুব বড় গর্ত বা কুয়ো কেটে পড়ে তার মধ্যে চালায়, সেগুলো সেই ধরনের। আমরা যখন ধরো কোনো জায়গায় সাইকেলে যখন খুব জোরে বাঁক নিচ্ছি, বা দেখবে যেগুলো স্পোর্টস যে বাইকগুলো রেসগুলো হয়, যখন বাইকে বিশেষ করে বুঝতে পারবে, বাইকে যখন ওইরকম বাঁকগুলোতে যায় তখন দেখবে মনে হয় যেন হাঁটুগুলো ওই দিকের মাটিতে ছুঁয়ে যাচ্ছে। তোমরা নিজেরা সাইকেল চালাতে গেলে তো অতটা বুঝতে পারবে না, কারণ সাইকেলে তো খুব একটা বেশি স্পিড থাকে না, বুঝতে পারবে না। কিন্তু যদি অন্য কেউ যদি খুব জোরে সাইকেল চালায় তখন তুমি বুঝতে পারবে যে কোথাও বাঁক নিলে কিন্তু সাইকেলটা একটু হেলে যাচ্ছে। মোটর সাইকেলের ক্ষেত্রে তো খুব ভালো করেই বুঝতে পারবে, চার চাকার ক্ষেত্রে সেই জিনিসটা হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু মোটর সাইকেলের ক্ষেত্রে খুব ভালো বোঝা যায়। এবারে সেই বাঁকের মুখে যে ওই রকমভাবে হেলে যাওয়া, সেই হেলে যাওয়ার কারণগুলো আমাদের এই সার্কুলার মোশন থেকে এক্সপ্লেন করা যাবে। এবারে ওই যে যদি ওইরকমভাবে যদি বাঁকের মুখে যদি হেলে যায় ওরকম পাথের মানে আমাদের, তাহলে পাথটাকে অর্থাৎ এই পাথটিকে এমনভাবে করতে হবে যাতে সে একটা ম্যাক্সিমাম স্পিডে গেলেও এখানে সেটা সে ভড়কে পড়ে যাবে না, যেটাকে আমরা বলি ব্যাংকিং পাথ। সেই ব্যাংকিং পাথগুলো আমাদের কিভাবে আসছে আমরা এগুলো নেক্সট ক্লাসে পরপর জানব। আচ্ছা, আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করব। কারো কিছু প্রবলেম আছে, কেউ কিছু বুঝতে পারেনি বা এরকম কিছু সমস্যা আছে, কোনো জায়গাটা বুঝতে পারেনি এরকম কোনো জায়গা আছে? কোনো এখানে যে রিলেশনগুলো বললাম বা আজকের ক্লাসটা কারো কিছু প্রবলেম আছে কি? কিছু প্রবলেম আছে? শুনতে না পাওয়ার কারণে হলো বলো, আমি তাহলে আরেকবার রিপিট করে দেবো। যদি কোনো কেউ হয়তো এমন হয়েছে যে শুনতে পাওনি বা লিভ করে গেছিলে সেই অবস্থায়, প্রবলেম নেই তাই তো? আচ্ছা, যদি ইয়েতে পড়ো, হ্যাঁ হ্যাঁ ওই দিকে ঘুরে, মানে এইদিকে যখন বোর্ডের সাইডে ঘুরে, বোর্ডের সাইডে ঘুরলে তখন প্রবলেমটা হচ্ছে তাই তো? বোর্ডের সাইডে না ঘুরলে প্রবলেমটা হচ্ছে না।
আচ্ছা, তাহলে সেটা নাহলে চেঞ্জ করে নেওয়া যাবে। এই ফোনটা, এই হেডফোনটা তখন এদিকে